আমরা যখন কোনো একটা কম্পিউটারকে ক্রয় করতে চাই বা আমরা যখন একটা কম্পিউটার ইউজ করি, আপনারা কি করেন যে একদম কারেন্ট সময়ে যেটা লেটেস্ট প্রসেসর, লেটেস্ট মাদারবোর্ড, লেটেস্ট ডিভাইসগুলোকে সাপোর্ট দিতে পারে এই ধরনের আমরা হার্ডওয়্যারগুলোকে সাধারণত ক্রয় করে থাকি এবং আমাদের সিস্টেমটাকে ডিজাইন করি। এখন দেখা যাচ্ছে যে আমার কম্পিউটারটা একদম লেটেস্ট, তাহলে এই কম্পিউটারের যে প্রসেসর আছে প্লাস আমার যে মেমোরিগুলো আছে তাকে আমাকে প্রপারলি ইউজ করতে হবে। তাহলে আমাদের কি হবে যে বিভিন্ন প্রোগ্রামগুলোকে আমরা রান করব, প্রোগ্রামগুলো আমাদের কম্পিউটারের মাধ্যমে রান করে দেখা যাচ্ছে আমাদের একটা ডিজায়ার্ড আউটপুট আসবে। সেক্ষেত্রে যে আমরা যে প্রোগ্রামগুলো রান করি, আসলে প্রোগ্রামগুলো কি হবে, প্রোগ্রাম হলো আমাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করবে, এক্সিকিউটের পর আমরা একটা সার্টেন আউটপুট পাবো, তার মানে আমাদের একটা ডিজায়ার্ড গোল আসলো। তার মানে আমাদের কিছু প্রবলেম যদি থাকে সে প্রবলেমগুলো আমরা কি করতে পারি, সলভ করতে পারি। এখন দেখা যাচ্ছে আমরা অ্যালগোরিদম বলেছিলাম কি যে প্রবলেম সলভিং স্টেপ। এখন দেখা যাচ্ছে আপনারা যে অ্যালগোরিদমটাকে চুজ করলেন সেই অ্যালগোরিদমটা যদি আমরা বলছি গুড অ্যালগোরিদম যদি না হয়, গুড অ্যালগোরিদম বলতে আমরা কাকে বলবো, যাদের গ্রোথ রেটটা কম। ঠিক গুড অ্যালগোরিদম যদি না হয় তাহলে দেখা যাবে আলটিমেট যে আমার যে লেটেস্ট যে পিসিটা সেই পিসির উপর তার একটা এফেক্ট পড়ে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি, ধরেন যে আমরা দুটো কম্পিউটার নিচ্ছি, একটা কম্পিউটারকে বলছি এ এবং আর একটা কম্পিউটারকে বলছি আমরা বি, এবং কম্পিউটার এ ইজ ফাস্টার, মোর ফাস্টার দেন কম্পিউটার বি। এখন আমরা খেয়াল করি যে দুটো কম্পিউটারে আমরা একটা সর্টিং অ্যালগোরিদমকে রান করব। এখন রান করতে যেয়ে দেখা যাচ্ছে যখন আমরা এ কম্পিউটারে প্রোগ্রামটাকে রান করলাম, দেখা গেল আমি যে অ্যালগোরিদমটাকে ইউজ করছি তার রানিং টাইম দেখা গেল হলো এন স্কোয়ার, অ্যালগোরিদমের রানিং টাইমটা এন স্কোয়ার। আর বি কম্পিউটার, অলমোস্ট বি কম্পিউটারটাকে আমরা বলছি হলো স্লো কম্পিউটার দেন দা এর চাইতে অনেক স্লোয়ার কম্পিউটার, হয়তো দেখা গেলো তার র্যাম কম আছে, প্রসেসর স্পিড কম আছে। তো সেই কম্পিউটার বিতে আমরা ওই সর্টিং প্রোগ্রামটাই রান করলাম, বাট ওইখানে যে আমরা মেথোডোলজিটা বা যে অ্যালগোরিদমটা ইউজ করেছি দেখা গেল তার রানিং টাইমটা হলো এন লগ এন। অর্থাৎ আমরা দুটো একই প্রবলেম, একটা সর্টিং করবো সেম প্রবলেম, বাট আমরা দুটো মেথোডোলজি ইউজ করছি, দুটো ডিফারেন্ট কি বলা যায় ডিফারেন্ট ওয়েতে। যখন আমি এতে প্রোগ্রামটাকে রান করছি তখন তার এক্সিকিউশন টাইম বা রানিং টাইমটা আসছে এন স্কোয়ার, আর যখন আমি বি তে রান করছি তখন তার রানিং টাইমটা আসছে এন লগ এন। এখন দেখেন কি অ্যাকচুয়ালি তখন কি আসবে, আমরা বলেছিলাম যে কম্পিউটার যেটা আসছে আমরা যে প্রোগ্রামটাকে সলভ করব, যে প্রবলেমটাকে সলভ করব, সেটা দেখেন আমাদের সলভ করতে হবে একটা অ্যারেকে, এবং সেখানে কতগুলো ডাটা আছে, কতগুলো এলিমেন্ট আছে, 10 মিলিয়ন নাম্বারস। তার মানে এটা হলো আমাদের ফিক্সড, অর্থাৎ আমি 10 মিলিয়ন ডাটাকে সর্টিং করব। এখন দেখেন কম্পিউটার এ কি তার পারফরমেন্সটা লেভেলটা কি, কম্পিউটার এ পারফর্ম করতে পারে 10 বিলিয়ন অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ড, এবং কম্পিউটার বি এক্সিকিউট করে অনলি 10 মিলিয়ন ইনস্ট্রাকশন। মানে আমরা তার বাহ্যিক বৈশিষ্ট্য থেকে বলতে পারি যে কম্পিউটার এ ইজ 100,000 টাইমস ফাস্টার দেন দ্য কম্পিউটার বি, কারণ সে প্রতি সেকেন্ডে 10 বিলিয়ন ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করছে এবং কম্পিউটার বি প্রতি সেকেন্ডে 10 মিলিয়ন ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করছে। এখন আমরা দেখা গেল কম্পিউটার এ তে যে প্রোগ্রামটা রান করছি, দেখা গেল আমরা ওয়ার্ল্ডস ক্রাফটিয়েস্ট প্রোগ্রামার একটা কোড ডিজাইন করলেন যেটা মেশিন ল্যাঙ্গুয়েজে, এবং সেই প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে আমরা বলছি দেখুন যে 2 n স্কোয়ার ইনস্ট্রাকশনকে লাগছে। সিমিলারলি যখন আমরা কম্পিউটার বিটাকে ইউজ করছি, কম্পিউটার বি যে কোডটাকে এক্সিকিউট করছে দেখেন সেখানে ইনস্ট্রাকশন হলো
tn log n। তার মানে আমরা যদি দেখি একটু কম্পেয়ার করি টেবিল আকারে, তাহলে এই ধরনের আমরা একটা টেবিল পাচ্ছি। দেখেন কম্পিউটার এ যেটাকে আমরা ফাস্টার কম্পিউটার বলছি, কম্পিউটার বি যেটাকে আমরা স্লোয়ার কম্পিউটার বলছি। কম্পিউটার এ যে প্রোগ্রামটা আছে, যে অ্যালগোরিদমটা, সে অ্যালগোরিদমে গ্রোস লাইক এন স্কোয়ার, এবং কম্পিউটার বি এর যে অ্যালগোরিদমটা আছে সেটা হলো গ্রোস লাইক এন লগ এন। কম্পিউটার এ কি করছে, তার স্পিডটা যদি দেখি 10 বিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড, এবং কম্পিউটার বি হলো 10 মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। ওভারঅল নাম্বার অফ ইনস্ট্রাকশন এক্সিকিউটেড বাই কম্পিউটার এ হলো 2n স্কোয়ার, and overall instruction executed by computer B হলো 50n log n। এখন যদি আমরা ক্যালকুলেশন করি হাউ মেনি টাইম টেকেন টু রান দ্য প্রোগ্রাম ইন টু ডিফারেন্ট কম্পিউটার্স। কম্পিউটার্স এতে আমরা বলেছিলাম কত, 2n স্কোয়ার, তার মানে 2n, n হলো নাম্বার অফ এলিমেন্ট। আমরা বলে আসছিলাম যে অ্যারেটা কত ছিল, 10 মিলিয়ন, অর্থাৎ n এর ভ্যালুটা ফিক্সড, তাহলে n হলো 10 টু দি পাওয়ার 7, 10 মিলিয়ন। তাহলে আমরা প্রোগ্রামটা হলো কম্পিউটার এতে ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে 2n স্কোয়ার, এবং প্রতি সেকেন্ডে কতগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারে, 10 বিলিয়ন। তার মানে আমরা যদি বলি তাহলে ওভারঅল কত টাইম লাগবে প্রতি সেকেন্ডে, যদি সে 10 বিলিয়ন করে তাহলে টোটালটাকে যদি আমি 10 বিলিয়ন দ্বারা ভাগ করি তাহলে দেখা যাচ্ছে 20,000 সেকেন্ড সময় লাগছে। তার মানে হুইচ ইজ মোর দেন 5.5 আওয়ার্স আমরা বলছি। এখন দেখেন যদি আমরা কম্পিউটার বিটাকে ইউজ করি, সেই বি এর কম্পিউটার বিতে ইনস্ট্রাকশন এক্সিকিউশনে টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন ছিল 50 log n, 50n log n, 50n log n। 50n এর ভ্যালু হলো 10 টু দি পাওয়ার 7, অর্থাৎ 10 মিলিয়ন, and log n again 10 to the power 7, এবং আমরা বি এর যে স্পিড ছিল সেটাও ছিল 10 মিলিয়ন, 10 to the power 7, এবং এটা দেখেন অলমোস্ট কত আসলো, 1163 সেকেন্ড। দ্যাট মিনস লেস দেন 20 মিনিটস। এখন দেখেন তাহলে আমরা একই প্রোগ্রাম, একটা সর্টিং প্রোগ্রামকে যখন আমরা এক্সিকিউট করলাম, আমার যে ফাস্টার কম্পিউটারটা ছিল সেই প্রোগ্রামটা, সেই কম্পিউটারটা এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে সময় নিচ্ছে অলমোস্ট 5.5 ঘন্টা, এবং আমার যে স্লোয়ার কম্পিউটার সেটা এক্সিকিউট করছে অনলি 20 মিনিটস। এবং এটা অ্যাকচুয়ালি কেন সম্পাদিত হলো, কারণ আমরা কম্পিউটার বি তে আমরা একটা গুড অ্যালগোরিদম ইউজ করেছি, বাট কম্পিউটার এ তে আমরা যে অ্যালগোরিদমটা ইউজ করেছি সেটা গুড ছিল না। কাজে আমরা যখন কোনো একটা অ্যালগোরিদমকে ডিজাইন করব, কাজে আমাদের অবশ্যই আমরা চেষ্টা করব যে একটা গুড অ্যালগোরিদম ডিজাইন করার জন্য, গুড অ্যালগোরিদমগুলোকে এক্সিকিউট করার জন্য। কাজে আমরা এটা বলছি যে চুজিং এ গুড অ্যালগোরিদম, দ্যাট ইজ গুড অ্যালগোরিদম বলতে আসলে বোঝা যাবে অ্যালগোরিদম উইথ স্লোয়ার রেট অফ গ্রোথ রেটটা যার কম হবে সেই অ্যালগোরিদমগুলোকে আমরা গুড অ্যালগোরিদম করব। এখন আমরা এই গ্রোথ ফাংশন যেটা বলছি, এই গ্রোথ ফাংশনগুলোকে আসলে অ্যাসাইম্পটোটিক নোটেশন বলা হয়, এবং আমরা বিভিন্ন ধরনের নোটেশন, আপনার ডাটা স্ট্রাকচার যদি পড়ে আসেন বা এই সেমিস্টারে পড়েন তাহলে দেখবেন বিভিন্ন ধরনের নোটেশন আসবে, বিগ ও, বিগ ওমেগা, থিটা নোটেশন, স্মল ও, স্মল ওমেগা। আমরা আজকে একটু শুধু বিগ ও সম্বন্ধে জানবো, নেক্সট ক্লাসে বাকি নোটেশনগুলো সম্বন্ধে জানবো। কাজে আমরা গ্রোথ ফাংশনটাতে যাওয়ার আগে আমরা আসলে দেখে নিই যখন একটা অ্যালগোরিদমকে আমরা ডিজাইন করব, সেই অ্যালগোরিদমটাকে কিভাবে আমরা অ্যানালাইজ করতে পারি। দেখেন আমরা গত ক্লাসে আমরা এই ইনসারশন সর্ট অ্যালগোরিদমটা দেখিয়েছিলাম, এটাতে আপনাদের অবশ্যই অবগত আছেন, এবং আশা করি যে অ্যালগোরিদমটার সুডো কোড বা অ্যালগোরিদমটার সম্বন্ধে তাদের কোনো প্রবলেম নেই। একটু খেয়াল করেন, এখানে আমরা যখন সুডো কোডে নাম্বারিং করেছিলাম, আমরা এখানে টোটাল 8টা নাম্বারিং করেছি, অর্থাৎ দিস অ্যালগোরিদম কন্টেইনস 8 লাইনস, 8 ডিফারেন্ট সেগমেন্ট।
এবং আমরা যদি বলি এখানে আমরা একটা লুপ, দুটো লুপ ইউজ করেছি। এখানে নাম্বার ওয়ানে, লাইন ওয়ানে দেখেন একটা ফর লুপ আছে এবং লাইন 5-এ একটা হোয়াইল লুপ আছে। এখন যদি আমরা বলি তাহলে লাইন ওয়ানে কিছু ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে, দেখেন লাইন 2 সেখানে কিছু ইনস্ট্রাকশন এক্সিকিউট হচ্ছে। লাইন 3-তে আমরা সেটা বলছি কমেন্ট। তার মানে কমেন্টে যেটা আসবে, কমেন্টে আসলে কোনো ধরনের কস্টিংটা আসবে না, কারণ কমেন্ট অ্যাকচুয়ালি আমাদের প্রোগ্রামটা রান করার জন্য, বোঝার জন্য, বাট কোনো ধরনের ইনস্ট্রাকশন এখানে এক্সিকিউশন হবে না। দ্যাটস ওয়াই এই কমেন্টের যে কস্টিংটা আসবে সেই কস্টিংটা আমরা 0 ধরবো। লাইন 4-এ আমরা দেখেন এখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করেছি, একটা অ্যাসাইনিং হচ্ছে, তাহলে এখানে একটা অপারেশন হবে। লাইন 5-এ আমরা একটা লুপ ইউজ করেছি। লাইন 6-এ দেখেন সেই লুপের বডিটা আছে, একটা অ্যাসাইনমেন্ট অপারেশন। লাইন 7-এ অ্যাসাইনমেন্ট অপারেশন, এন্ড 8 এটা বলছি সেখানে একটা অ্যাসাইনমেন্ট অপারেশন আছে। এখন আমরা যখন কোনো একটা অ্যালগোরিদমের রানিং টাইমটা বের করব, যে টোটাল রানিং টাইম, তার মানে এই রানিং টাইমটা অ্যাকচুয়ালি আসবে কার উপর ডিপেন্ড করে? এই ওভারঅল প্রত্যেকটা ইনস্ট্রাকশন, যতগুলো ইনস্ট্রাকশন আছে এই সবগুলো ইনস্ট্রাকশন টোটালি এক্সিকিউট করতে কতটুকু সময় লাগে। অর্থাৎ আমরা যদি দেখি এখানে কয়টা লাইন আছে, টোটাল 8টা লাইন। তাহলে এই 8টা লাইনে লাইন 1 এক্সিকিউট করতে তার টোটাল কত কস্টিং হচ্ছে, নেক্সট লাইন 2 এক্সিকিউট করতে টোটাল কত কস্টিং হচ্ছে, লাইন 4 এক্সিকিউট করতে কত কস্টিং হচ্ছে, এইভাবে করে আপ টু লাইন 8। যখন সবগুলোকে আমরা সাম আপ করব, দেন we will actually find out the total running time of the insertion sort algorithm, যেটাকে সাধারণত আমরা T of n দ্বারা রিপ্রেজেন্ট করি। আমরা একটু যদি খেয়াল করি, দেখেন আমরা এখানে ইউজ করেছি যেমন এই যে সুডো কোড, এবং আমরা প্রত্যেকটা লাইনের জন্য এক একটা ডিফারেন্ট কস্টিং ইউজ করেছি। অর্থাৎ এখানে আমরা ধরেছি ফর লাইন 1 তার কস্টিংটা হলো C1, ফর লাইন 2 কস্টিংটা হলো C2, লাইন 3 সেটাকে C3, বাট এই কস্টিংটা ভ্যালুটা আসবে 0, কারণ এটা কমেন্ট নট ইনস্ট্রাকশন। লাইন 4 সেটা কস্টিংটা ধরেছি C4, এভাবে C5, C6, C7 অ্যান্ড C8। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা লাইনে যখন আসছি সে লাইনে ইনস্ট্রাকশনগুলো কতবার ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট হচ্ছে। আমরা যদি এক্সাম্পলটা দেখি, আপনারা খেয়াল করেন আমরা যখন ইনসারশন সর্টটা ইউজ করেছিলাম, দেখেন এখানে আমাদের একটা ডাটা ছিল। আমরা যদি ধরি এখানে কতগুলো এলিমেন্ট আছে, টোটাল 6টা এলিমেন্ট আছে, এবং 6টা এলিমেন্টে আমরা ইনিশিয়ালি সাম অর্ডার করে রেখেছি। দেখেন 5, 2, 4, 6, 1, 3। এখন যদি আমরা এটাকে একটু অ্যালগরিদমটা অ্যাসেন্ডিং অর্ডার, এটা নরমাল একদম শুরুতে। নেক্সট আমরা যদি অ্যালগরিদমটা অ্যাপ্লাই করি, জে এর ভ্যালুটা কত থেকে শুরু হবে, 2 থেকে। এই দেখেন জে 2 থেকে ইউজ করছে, এবং 2 তে যখন আসলো, এখন তার মানে জে এর ভ্যালু যখন 2, আমরা কনসিডার করব কি আমাদের লেফট হ্যান্ডে কি আছে, 5 আছে, এখন তার মানে 2, তার মানে আমরা কারেন্ট পজিশনটা করব যে 2 এ আসবে। দেন আমরা বলি যে অ্যালগরিদমটা যখন ইউজ করি, স্যার একটা কথা বলি, যে হলো গত অ্যালগরিদমও 2 থেকেই শুরু হয়েছিল, মানে 2 থেকে কেন স্যার 0 বা 1 এরকম আমরা কিছু অ্যাসাইন করে দেখাতে পারি? জে এর ভ্যালু কেন 2 থেকে শুরু হয়েছে? জি স্যার। আচ্ছা, আমরা যে ইনসারশন সর্ট অ্যালগরিদমটা বলেছিলাম, সেটা বলা ছিল কি যে আমার হাতে অলরেডি যখন আপনি একটা কার্ড দেখেন, আপনি অলরেডি একটা যখন একদম শুরুতেই একটা কার্ড যখন দেওয়া হয়, একদম এট ফার্স্ট আপনি যে কার্ডটা পিক করলেন সেটাকে কি কম্পেয়ার করতে পারবেন? না স্যার, আমার দুইটা ডাটা লাগবে বা দুইটা কার্ড লাগবে অ্যাট লিস্ট। কম্পেয়ার করার জন্য আমি at least যখন দুইটা টেবিলে লাগবে। আপনার যখন প্রথমেই কার্ডটা টেবিলে রাখা হবে, আপনি ফার্স্টলি যে কার্ডটা পিক করলেন সেটা আপনি লেফট হ্যান্ডে নিয়ে গেলেন, তার মানে অলমোস্ট সেটা হলো আপনার সর্টিং। নেক্সট আপনি যখন যে কার্ডটা করবেন আপনার রাইট হ্যান্ডে, সেটাকে তখন কিন্তু আপনি বিবেচনা করবেন যে আমি এখন নেক্সট কার্ডটা আমি কোথায় ইনসার্ট করব। দ্যাটস ওয়াই আমরা যে কম্পারিজনটা করছি যে 2 থেকে শুরু হচ্ছে, অর্থাৎ এলিমেন্ট যখন 2 আপনার হ্যান্ডে আসলো, দেন আপনি কম্পারিজনে যাচ্ছেন। বুঝছি স্যার। ওকে, এখন আমরা যদি দেখি যে প্রিভিয়াস
একটু যে যখন 2 তে আসলো আমরা দেখতে পাচ্ছি এখানে কি 2টা অলমোস্ট 5 এর চাইতে কি আসছে ছোট, তার মানে অ্যাকচুয়ালি 2 এর পজিশনটা না, তার মানে এই 5টা যদি বড় হয়, আমরা দেখেছিলাম অ্যালগরিদমটা যদি একটু দেখি, এই যে যদি গ্রেটার দেন হয় তাহলে আমরা কি করি, একটা অ্যাসাইনিং অপারেশন করি না। দ্যাটস ওয়াই দেখেন এই 5 এর ভ্যালুটা আমরা এখানে চলে আসলো, অর্থাৎ 5টাকে আমরা নিয়ে আসছি, 5টা চলে আসছে কোথায়, অ্যাসাইন আকারে, অর্থাৎ a অফ 1টা চলে যাচ্ছে a অফ 2 তে। নেক্সট আমরা এই কি এর ভ্যালু যেটা আসছে, এই কি ভ্যালুটা আমরা কি করব, এই প্লেসে দিয়ে, অর্থাৎ 2 এর অ্যাকচুয়াল পজিশনটা হলো 1। দেন এইভাবে, তার মানে আমরা যদি এইটাকে আফটার ওয়ান টাইম এক্সিকিউশন, যখন j এর ভ্যালু আমরা লুপ কন্ডিশনটা একবার j এর ভ্যালু 2 এর জন্য, when the value of j is 2, তখন আমরা যদি রান করি তাহলে এই ধরনের আউটপুট পাবো 2 5 4 6 1 3। নেক্সট যখন j এর ভ্যালুটা 3, তখন আমরা কম্পেয়ার করব কি ভ্যালুটা 4, তাহলে 4 বিবেচনা করবে, 4টা তাহলে কার 4, নেক্সট বিবেচনা করবে 5 এর সাথে, 5 এর সাথে যদি বিবেচনা করে তাহলে অবশ্যই 5টা কি আসছে বড়, তাহলে সেটা কি আসবে 5টা অ্যাসাইনিং আসবে, নেক্সট 4টা শিফট করবে। এইভাবে আমরা যখন j এর ভ্যালুটা 4 এ দেখি, দেখেন 6 অলমোস্ট 6 কিন্তু তার নিজের পজিশনে আছে, কাজে সে তার নিজস্ব পজিশনে থাকবে, সেখানে কোনো ধরনের মুভমেন্ট আসবে না। যখন আমরা বললাম j এর ভ্যালু 5 এ, দেখেন এখানে 1 যদি হয় 1 এর অ্যাকচুয়াল পজিশন কোনটা আসবে, এই ফার্স্ট পজিশনটা একদম ফার্স্ট পজিশনটা, তাই তো? হ্যাঁ, তার মানে ফার্স্ট পজিশন যদি আসে, দেখেন আমরা তাহলে কি ধরনের করি, তার মানে এই 6টা তখন চলে আসবে 1 এ, তার মানে এই পজিশনটা কি হলো, তখন এমটি হলো না, ইটারেশনের কাজ তখন আমরা নেক্সট 5টাকে দিয়ে দেব এই পজিশনে, নেক্সট 4টা চলে আসবে 5 এ, নেক্সট 2 চলে আসবে 4 এ, তার মানে অলমোস্ট কি আসবে তাহলে 2 4 5 6, এবং আমরা কিন্তু অ্যাসাইন করেছি, ইকুয়াল করে নাই, অলরেডি এখানে 1 আছে। এখন আমরা কি করলাম, এই 1টাকে যে কি ভ্যালুটা ছিল সেই কি ভ্যালুটাকে এখন আমরা কোথায় পাঠিয়ে দিব, a অফ 1 এ, a অফ 1 এ যদি পাঠিয়ে দিই তাহলে আমাদের কি আসলো, এখানে কত ছিল, কারণ আমরা এখানে অ্যাসাইন করে আসছিলাম 6 আর কিতে রেখে আসছিলাম 1, তার মানে 1টা এখন এখানে চলে গেল, তাহলে এখানে আসছে 1, এখানে 2 4 5 and 6 এই ধরনের। নেক্সট আমরা যদি j এর ভ্যালুটা দেখি 6 এ, এখানে কি আসছে 3, তাহলে 3 এর অ্যাকচুয়াল পজিশন কোথায়, দেখেন a অফ 3, তাই না, অ্যাড্রেস অফ 3 না, অ্যাড্রেস অফ 3, যদি তাই হয় তাহলে 6টা তাহলে আমার কি করবে, মুভ করবে, নেক্সট 5টা মুভ করবে, নেক্সট 4টা মুভ করলো। এখন আমরা কি করতে পারি, তাহলে 4 মুভ করেছি, তাহলে এখন এই 3 এর ভ্যালুটা আমরা কি করতে পারি, অ্যাসাইন করতে পারি। নেক্সট আমরা অ্যাসাইন করলাম, আমরা ফাইনালি আমরা তাহলে কি পাবো 1 2 3 4 5 6, এটা ছিল ওভারঅল আমাদের অ্যালগরিদমটা। এখন আজকে যেটা করেছি যে এখন আমরা কস্ট অ্যানালাইসিস গুলো করব। এখন একটু খেয়াল করেন আপনারা, এখানে আমরা কস্ট গুলো আমরা জানি ইন্ডিভিজুয়াল, আমরা বলেছি CI বি দা কস্ট অফ ith লাইন, অর্থাৎ ফার্স্ট লাইনে i এর ভ্যালু যদি 1 হয় সেটা হবে C1, i এর ভ্যালু যদি 2 হয়, সেকেন্ড লাইন হয় সেটা হবে C2, সেটা আমরা আলোচনা করলাম। এখন যেটা বলছি যে নাম্বার অফ টাইমস এক্সিকিউটেড, এই C1 লাইন 1টা কতবার এক্সিকিউট হবে আপনার প্রোগ্রামে, লাইন 2টা কতবার এক্সিকিউশন হবে, একটু খেয়াল করেন। আমরা যদি অ্যালগরিদমটা দেখি, এই যে এটা কি লাইন 1, আপনারা বলতে পারবেন এই লাইনটা আমাদের এখানে দেখেন এটা কিন্তু একটা লুপ, তাই না, এই লুপটা আমরা যদি বলি এটা কতবার এক্সিকিউট হবে একটু বলা যাবে, 5 বার না 5 না, আমি কিন্তু লেন্থ অফ n ধরেন, আমি ফিক্সড না, লেন্থ অফ n বলছি, n যদি হয় তাহলে এটা কতবার এক্সিকিউট হবে বলেন, খেয়াল করেন। আমরা যদি বলি এটা একটা শেষ করছে কত থেকে, 2 থেকে, তাহলে n মাইনাস 2 থেকে, তার মানে 2 দেন 3 দেন 4 দেন 5, তাই না, এইভাবে কত লেন্থ অফ a, তাহলে লেন্থের ভ্যালু যদি হয় n,
তার মানে লেন্থ অফ এ বলতে তাহলে কত পর্যন্ত? n-1 এন পর্যন্ত। জি স্যার। লেন্থ অফ এ, একটু খেয়াল করেন একটা জিনিস, মানে আমরা ধরলাম আমাদের এতে কয়টা, এই এক্সাম্পল আমরা কয়টা ডাটা বলেছিলাম? 6টা ডাটা, তাই না? জি স্যার। তাহলে এই এক্সাম্পলটা যদি বলি তাহলে 2 থেকে কত পর্যন্ত? 6 পর্যন্ত। 6। জি স্যার। 2 3 4 5 6। এখন খেয়াল করেন, আমরা একটা লুপ যখন চালাই, একটা লুপ যখন চলে, লুপটা যেমন একটা ফর লুপটা যদি আপনি 5 টাইমস এক্সিকিউট করে, তার মানে তার বডিটা যদি 5 টাইম এক্সিকিউট হয়, সেই লুপটা ফলস হতে গেলে আপনার 1 টাইম মোর এক্সিকিউশন করতে হয় না? জি স্যার। অর্থাৎ আমার Yes, sir. লুপটা যদি হয় 2 টু লেন্থ n, অর্থাৎ আমার এখানে ছিল 2 টু 6, তাহলে দেখা যাবে যখন আমি লেন্থের ভ্যালুটা পেয়ে যাব 7, যখন j এর ভ্যালুটা হয়ে যাবে গ্রেটার দেন 6, অর্থাৎ j এর ভ্যালু যখন 7 আসবে, তখন কিন্তু এই লুপ থেকে বের হয়ে আসবে, ঠিক কি না? ফলস হবে, দেন বের হয়ে যাবে। হ্যাঁ, তার মানে আমরা এটা বলতে পারি অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা লাইন 1টা এক্সিকিউট করবে 2 থেকে n এর পরে n+1, এটা কি বলা যাবে? জি স্যার। n+1। তার মানে আমরা যেটা বলেছিলাম, যদি আমরা এক্সাম্পলটা বলি যে এখানে কয়টা ছিল? 6টা, তাই না? তাহলে 2 থেকে 6 যদি হয়, তার মানে 6+1 কত হলো? n+1 7। তার মানে 2 থেকে 7 পর্যন্ত দেখেন লেন্থ কত হয়? 2 Six. 3 4 5 6 7, কত হলো? 6 6। তার মানে আমি যে লেন্থটা নিয়েছি অ্যাকচুয়ালি ওই লেন্থই, তাই না? জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা যেটা করছি যে এটা যদি 2 থেকে লেন্থ n পর্যন্ত হয়, তাহলে আমি এই লুপটা মোর দেন 1 টাইমস যখন সে চেক করবে n+1 পর্যন্ত, তার মানে সে আসলে কতবার মুভ করলো, কতবার এটা এক্সিকিউট করলো? n টাইমস। এখন দেখা যাচ্ছে এই n টাইমস এক্সিকিউট করার পর সে কিন্তু এই লুপ থেকে 1 থেকে বের হয়ে আসবে, ঠিক কি না? জি স্যার। জি স্যার, ফলস আচ্ছা। হয়ে যাবে তখন বের হয়ে যাবে। জি স্যার। তার মানে যখন সে আফটার লেন্থ অফ n এর পরে যখন সে একটা n+1 নিল, n+1 নেওয়ার পর কিন্তু লুপ কন্ডিশনটা ফলস আসলো। লুপ কন্ডিশনটা যদি ফলস আসে, তার মানে সে কিন্তু লুপ থেকে বের হয়ে আসলো। এটা ক্লিয়ার তো? জি স্যার। হ্যাঁ, তার মানে আমি যদি বলি বাকি যে লাইনগুলো আছে 2 3 4 5 6 7 8, এই সবগুলো কি লুপের মধ্যে না? ফর লুপের মধ্যে না? জি স্যার। জি স্যার। আর এগুলো আচ্ছা। একটা ট্যাব তার দিয়ে মানে 1 যতবার মুভ করবে, যতবার এক্সিকিউশন করবে, বাকি প্রত্যেকটার বডি তার চাইতে একবার কম মুভ করবে না? জি স্যার। কারণ জি, আমরা স্যার। বলেছিলাম এইটাও যখন ফাইনালি এটা লেন্থ যখন n, কন্ডিশন ট্রু আসবে, তাহলে বাকিগুলো এক্সিকিউট করবে। যখন এটার ভ্যালু চলে আসলো n+1, তার মানে এটা ফলস আসলো, তাহলে তখন এই বের হয়ে আসলো। তার মানে আমরা বলতে পারি লাইন 1টা কি হবে? তার একবার টোটাল যে execute বডির চাইতে একবার হলেও তো বেশি এক্সিকিউট করবে, তাই না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। কাজে আমি 1 এর জন্য যদি রানিং টাইমটা, টোটাল নাম্বার অফ এক্সিকিউশন টাইমটা হয় n, তাহলে বাকি সবার জন্য এক্সিকিউশন টাইম কত হবে? n-1। জি স্যার। এটা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, যদি এটা হয়, এর জন্য আমরা দেখেন এখানে যেটা করেছি, C1টা হলো ফার্স্ট লাইন, দেখেন ফার্স্ট লাইন নাম্বার অফ টাইম এক্সিকিউটেড হলো n সংখ্যক, C2টা তার চাইতে একবার কম n-1, C3টা n-1, C4টা n-1, হ্যাঁ। C5টা দেখেন, C5টা কিন্তু একটা লুপ ছিল, while লুপ। হ্যাঁ, ওইখানে n-1 n-2 হবে এরকম না স্যার? n-2 n-3 না 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 না, n-3 আপনারা একটু, আমি বলছি যে সর্বমোট কতবার? সর্বমোট মোট 6 বার। সর্বমোট আমরা যদি দেখি, এটা তো একটা লুপ, তাই না? এই লুপটা আমরা বলছি, এই লুপটা যদি 2 থেকে 6 পর্যন্ত লুপ হয়, তাহলে এটা কন্ডিশন ট্রু কতর জন্য? 2 3 4 5 6, তার মানে কয়বার লুপটা এক্সিকিউট করছে? 5 বার।
5 বার। 5 বার। আর এই লুপের নিজস্ব লুপটা কতবার চেক করে বের হয়ে আসবে? 6 বার। 6। জি স্যার। তার মানে এই লুপ নিজে এক্সিকিউশন করছে, প্রথম লাইনটা এক্সিকিউট করবে 6 বার, বাট 2, 3, 4, 5, 6, 7, 8 যারা আছে সবাই কিন্তু এক্সিকিউট করবে 5 বার। বোঝা গেল? ঠিক আছে স্যার, মানে এটা জি, স্যার। ইন্টারনাল লুপ 5 বার করে execute হয়। হ্যাঁ, ইন্টারনাল, যখন ইন্টারনাল লুপটা কি আসছে, অর্থাৎ এই লুপের যে বডিটা আসছে, ইন্টারনাল লুপটা না, আমরা বলি লুপের যে বডিটা আছে, ফর লুপের যে বডিটা আছে, সেই বডিটা কয়বার এক্সিকিউট করছে? 5 বার। জি স্যার। হ্যাঁ, আর এই ফর জি, স্যার। লুপ নিজে এক্সিকিউট করছে কয়বার? 6 বার। এই নাম্বার লাইন 1টা 6 বার হচ্ছে না? জি স্যার। হ্যাঁ জি স্যার। স্যার, প্রতি একবারের জন্য 5 বার করে execute হয়। হ্যাঁ হ্যাঁ, একবারের জন্য, আমরা যদি বলি প্রতিবারের জন্য, টোটাল প্রতি একবারের জন্য না, প্রতিবারের জন্য। এটা দেখেন, যখন জে এর ভ্যালু 2 এর জন্য ট্রু এর জন্য দেখেন প্রত্যেকটা এক্সিকিউট করলো। হ্যাঁ স্যার, ঠিক 3 আছে। হলে প্রত্যেকটা এক্সিকিউট করলো, 4 এর জন্য প্রত্যেকটা এক্সিকিউট করলো, 5 এর জন্য প্রত্যেকটা এক্সিকিউট করলো, 6 এর জন্য প্রত্যেকটা এক্সিকিউট করলো। বাট হোয়েন দ্য ভ্যালু অফ জে ইজ 7, তার মানে কন্ডিশন কি হলো? ফলস হয়ে গেল, False. লুপ থেকে বের হয়ে আসলো। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। এখন আমরা দেখেন এই যে 5 কিন্তু আমরা আরেকটা লুপ ইউজ করেছি না? জি স্যার। আচ্ছা, 5 যদি লুপ করি, এই লুপটা দেখেন কার উপর ডিপেন্ডেন্ট? জে এর উপর কিন্তু, তাই না? জি স্যার। কে এর ভ্যালু, কারণ আই এর উপর ডিপেন্ডেন্ট, আই ইজ রিলেটেড টু জে, আমরা অ্যাসাইনমেন্ট, তার মানে এই জে এর উপর। এবং খেয়াল করেন, যেটা যখন বলছি, যেটা ডিপেন্ড করছে কি 2 থেকে n পর্যন্ত, জি স্যার। 2, যে লুপটা হচ্ছে 2 থেকে n। এখন খেয়াল করেন, ঠিক একইভাবে প্রিভিয়াস যে কন্ডিশন, এই 5 নাম্বার লাইনটা ঠিক যে কয়বার রান করবে তার বডি কোনটা? এই হোয়াইল লুপের বডি হলো লাইন 6 এবং লাইন 7। তার মানে এটা যদি রান করে টি অফ জে টাইম, তাহলে এই 6 নাম্বার লাইন রান করবে কত? টি জে -1। জি স্যার। 7ও রান করবে টি জে জি স্যার, -1। একবার কম করবেন। জি স্যার। এটা কি বোঝা যায়? আমি যদি 5 নাম্বার লাইনটা বলছি, সেটা হলো একটা কন্ডিশনে আমরা যদি বলি যেখানে টোটাল টাইম অফ জে, আমরা বলছি জে টাইম, টি অফ জে, তাহলে এটার যদি যে সময়টা লাগবে, তাহলে 6 এক্সিকিউশন কি হবে? টি অফ জে -1 হবে না? জি স্যার। আবার 7 যেটা, সেটাও টি অফ জে -1। কারণ এই কন্ডিশনটা যখন এই ইন্টারনাল বডির চাইতে আমার যে লুপটা, সেটা একবার হলো কি বেশি মুভ করে, জি স্যার। সেটা আমরা এই কন্ডিশনটা থেকে দেখেছি। কাজে আমরা এই 5 যদি দেখি, 5 একটা লুপ ছিল, খেয়াল করেন সেই লুপটা এক্সিকিউট করছে কত, দেখেন 2 থেকে লুপটা এক্সিকিউট করছে যে ইকুয়াল 2 থেকে তার লেন্থ অফ n পর্যন্ত, তাই না? জি। এবং রানিং টাইপটা হলো টিজে। লাইন 6 যেটা, সেটা হলো আমার লুপের বডি, আমরা সেটা কি করবে? টিজে চাইতে 1 টাইমস কম। লাইন 7 যেটা, সেটা হলো এর বডি, সেটা রান করবে টিজে চাইতে 1 টাইমস কম। আর C8 যে লাইনটা ছিল, সেটা হলো ফর লুপের বডি, দ্যাটস ওয়াই দিস ইজ n-1। এটুকু বুঝতে তো কোনো অসুবিধা নেই। না স্যার। না স্যার। বুঝতে এখন পেরেছি। আমরা যদি রানিং টাইমটা বের করতে চাই, ইনসার্শন সর্টের রানিং টাইমটা, তাহলে আমরা বলেছিলাম কি যে টাইমটা হবে প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হতে, প্রত্যেকটা লাইন যতগুলো ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে টোটাল টাইম, তার মানে সবগুলোকে আমার তাহলে কি করতে হবে? এখন সামেশন করতে হবে। এবং সামটা যদি করি, তাহলে এই ধরনের আসবে, অর্থাৎ প্রথম লাইনটা তার কস্টিংটা কত? C1, তার নাম্বার অফ টাইম এক্সিকিউটেড n, দেন C1 ইন্টু n, কস্ট ইন্টু টাইম। দ্বিতীয় যে সেকেন্ড লাইনের কস্ট কত বলছে? C2, তার নাম্বার অফ টাইম এক্সিকিউশন হলো n-1। থার্ড লাইনে কি ছিল? একটা কমেন্ট ছিল না? জি স্যার। এর জন্য তার কস্টিংটা 0। এইভাবে ফোর্থ লাইন দেখেন, ফিফথ লাইনে কস্টিংটা কত আসছে? C5, তার এক্সিকিউশন টাইম। এইভাবে আমরা করলাম টোটাল। এটা বোঝা গেল?
জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা অ্যানালাইসিস স্যার, করব এই যে জিরোটা, টাইমটা কি হয়, তার স্যার এই যে কস্টিং, স্যার আমি একটু এই যে জিরোটা হলো স্যার, হ্যাঁ এটার কস্টিংটা কমেন্টস করা হলো, তো এটা কিভাবে বুঝবো যে এটা কমেন্টস একটু? দেখেন এখানে কিন্তু আমরা অ্যালগরিদমে অলরেডি সিম্বল দিয়ে এসেছি যে জি। এই দেখেন একটা ডাবল স্ল্যাশ আছে, ও আচ্ছা, এটা তো কমেন্টস। এই কমেন্টস থাকলে জিরো হবে। কমেন্টস মানে তো এখানে কোনো ধরনের প্রোগ্রাম এক্সিকিউশন হয় না, যখন আমরা লিখে রেখেছি, অর্থাৎ আমাদের বোঝার সুবিধার জন্য আমরা বিভিন্ন লিখে রাখি না। যেমন আমি বললাম যদি এখানে একটা কমেন্টস করি যে কে অফ এ অফ যায়, যে বলতে কি বলছি যে এ অফ জায়ের ভ্যালুটা আমরা কিতে অ্যাসাইন করে রাখলাম। স্যার স্যার আমাদের এখানে ডু আছে না স্যার, এটা দেখে অনেকে ভাবতে পারে এটা একটা লুপ, কিন্তু জাস্ট এটা ডু না দিলেও বোধহয় হইতো। না 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 না, 6 নম্বরে স্যার ডু না দিলে হবে না, হ্যাঁ হ্যাঁ, এটা লুপ ভাববে অনেকে স্যার। না এখানে আমরা লুপ হলো, আমরা দুটো লুপ অ্যাকচুয়ালি এই যে আমরা ইউজ করছি আসলে এটা হলো কি, আমরা যে কন্ডিশনটা এখানে আপনারা সরাসরি ডুটাকে কেটে আপনি কি হিসেবে ইউজ করেন, ডুটাকে বাদ রাখেন। অর্থাৎ ডু বলতে এখানে বোঝানো হয়েছে যে আমি এ অফ জে এর ভ্যালুটা কিতে রাখছি, আপনি এই কাজটা করেন। মানে ইনিশিয়ালাইজ করাটা স্যার। জাস্ট একটা ইনস্ট্রাকশন। ওকে, আমরা নেক্সটে যাই, একটু দেখি কারণ আরো প্রবলেম আছে। স্যার এই যে সিম্বল গুলো স্যার, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড যে মানে ব্যাকওয়ার্ড যে রো, সেটার পরিবর্তে যদি আমি ফরওয়ার্ড রো দিই তাহলে সমস্যা আছে স্যার। বুঝতে পারি অ্যারো আর কি স্যার, মানে হচ্ছে অ্যারোটা যদি আমি রাইট অ্যারোটা যদি ইউজ করি স্যার তাহলে সমস্যা হচ্ছে এখানে। রাইট অ্যারো? জি স্যার, ওই যে অ্যাসাইনমেন্টের জন্য আর কি। না 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 না, ওইটা বোঝার জন্য। সেটা হলো আপনি শুনুন, সুডো কোডটা আপনি আপনার মতো করে ইউজ, রাইট অ্যারো বলতে দাঁড়ান দাঁড়ান এক মিনিট, একটু 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 এইটা এটা জি স্যার, এটা তো লেফট অ্যারো আর কি স্যার। এটা আপনি বলছেন আপনি রাইট অ্যারো ইউজ করবেন, এটা তো লেফট অ্যারো। জি স্যার, আমি রাইট অ্যারো যদি ইউজ করে এভাবে যদি বিপরীত ক্রমে না না, যদি রাইট লিখি, এটা লেফট অ্যারোতে বোঝাচ্ছে কি জে মাইনাস ওয়ান, আপনার ভ্যালু তো জে মাইনাস ওয়ান এর ভ্যালুটা অ্যাসাইন করছেন আপনি আইতে, আর আপনি যদি রাইট দেন তখন তো আই এর ভ্যালুতে অ্যাসাইন হয়ে যাবে জে মাইনাস ওয়ান। স্যার যে -1 এর পাশে লিখলাম আর কি, বাম পাশে লিখলাম ওইটা আর কি হ্যাঁ স্যার। ওইটা পারবেন। বাট আমরা সবসময় যে অ্যাসাইনমেন্ট অপারেটরটাকে ইউজ করি, অ্যাসাইনমেন্ট অপারেটর গুলোকে আমরা কিভাবে ইউজ করি, আপনার কোডিং এ যদি দেখেন যে আমরা লেফট থেকে রাইট টু লেফটে অ্যাসাইন করি, অর্থাৎ রাইট থেকে আপনি লেফটে আসবেন। জি স্যার, সেটাই। রাইট থেকে লেফটে আসবেন। আচ্ছা, আমরা এটা একটু খেয়াল করি। আচ্ছা, কোনো কারণে আমার টাইম লিমিট দেখাচ্ছে, যদি আমাদের মিটিংটা এন্ডিং হয় তাহলে আমাদের একটা সেশন শুরু করতে হবে। যদি স্যার একটা কোশ্চেন করতে পারি স্যার? আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন স্যার, এই আমরা যে চিহ্ন ব্যবহার করি অ্যাসাইন চিহ্নটা স্যার, এই ক্ষেত্রে ইকুয়াল কে কি আমরা অ্যাসাইন হিসেবে ব্যবহার করি না স্যার? আর এই ক্ষেত্রে স্যার পার্থক্যটাকে একটু বলবেন স্যার? আচ্ছা, আমরা যদি শুধুমাত্র একটা ইকুয়াল সাইন ইউজ করি, যেমন আমরা যে এটা করেছি আই অ্যাসাইনমেন্ট, আমরা এটা লিখতে পারি আই ইকুয়াল জে মাইনাস ওয়ান, একটা ইকুয়াল সাইন দিয়ে। আমরা যখন প্রোগ্রামিং এ কোডিং করব তখন এইটাকে কিন্তু কোডিং এ আমরা ইমপ্লিমেন্ট করব আই একটা ইকুয়াল জে মাইনাস ওয়ান। বাট আমি যদি আই ইকুয়াল সাইন দুটো দিই, যে আই ইকুয়াল জে মাইনাস ওয়ান, তখন বোঝা যাবে আই এন্ড জে মাইনাস ওয়ান আর ইকুয়াল। জি স্যার, ইকুয়াল, হ্যাঁ জি স্যার। কিন্তু স্যার এই যে এই চিহ্নটা একটু কি আমরা কোডিং এ ব্যবহার করি তো স্যার? না, এইটাকে আমরা সুডো কার্ড ইউজ করব, যখন আমরা কোডিং এ ইউজ করব তখন লিখবো আই ইকুয়াল জে মাইনাস ওয়ান। ইকুয়াল, হ্যাঁ জি। থ্যাংক ইউ। আচ্ছা, যখন আমরা অ্যালগরিদম অ্যানালাইসিস করব, আমাদের দুটো মানে তিন ধরনের কেস আছে। আমরা বলি বেস্ট কেস, এভারেজ কেস এন্ড দ্য ওর্স্ট কেস। বেস্ট কেসটা কখন হয়? when all the array is sorted, মানে আপনি শুরুতে সবগুলো ডাটায় দেখা যাচ্ছে সর্ট আছে,
যদি সবগুলো ডাটায় সর্ট করা থাকে এবং আমরা ধরি যে সেটা কি একদম n ইকুয়াল 1, অর্থাৎ আপনি একবার যখন ক্যালকুলেট প্রত্যেকটা জায়গাতেই দেখবে যে ওয়ান টাইম এক্সিকিউশনে আপনি কিন্তু প্রোগ্রামটা তার ডিজায়ার্ড রেজাল্টটা পেয়ে যাবেন, পাবেন কি না? জি স্যার, সর্টেড থাকলে একবারই পেয়ে যাবো। একবার। এর জন্য বলা হয় যখন আমরা বেস্ট কেস হয়, অর্থাৎ বেস্ট কেসে যখন আসবে সেক্ষেত্রে বলা হচ্ছে অল টিজে ভ্যালুস আর 1, আপনার 1 হবে। সেই জায়গাটাতে দেখেন আমরা কি করতে পারি, তখন আমরা টিজের ভ্যালুটাকে আমরা প্রিভিয়াস যে ইকুয়েশন ছিল টিজের ভ্যালুটা আমরা বসিয়ে দিই। সেই টিজের ভ্যালুটা আমরা কোথায় বসাবো? দেখেন 5, 6 and 7। যদি 5, 6 and 7 এ যাই তাহলে দেখেন এই ধরনের আমরা একটা ইকুয়েশন পাচ্ছি, অর্থাৎ C5 সেখান থেকে শুরু করছি। খেয়াল করুন যে যখন আমরা বেস্ট কেস অ্যানালাইসিস করছি তখন আমরা বলছি টিজের ভ্যালুটা কত আসবে? 1। আমরা টিজের ভ্যালুটা যদি আমরা ইকুয়েশনে বসাই তাহলে দেখেন C6 এবং C7 এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তখন আমরা কি পাচ্ছি? এই ধরনের একটা ইকুয়েশন পাচ্ছি, তাই না? ইকুয়েশনের ফর্মটা যদি বলি, দিস আর দ্য কনস্ট্যান্ট ভ্যালু n minus b কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা যদি বলি এই ফর্মটা আসলে কি, এই ধরনের একটা ইকুয়েশন ফর্ম আসলো না, n প্লাস b বা x প্লাস b, একটা লিনিয়ার ইকুয়েশন। কাজেই আমরা বলতে পারি যে এই অ্যালগরিদমটা যদি আমরা বেস্ট কেসে এক্সিকিউট করে তাহলে বেস্ট কেসের ক্ষেত্রে তার লিনিয়ার গ্রোথটা আসবে কিরকম? লিনিয়ার ফাংশন অফ n, অর্থাৎ বিগ অফ ও n। কিন্তু যেটা হয় যে বেস্ট কেসে এক্সিকিউট করা খুব রেয়ারলি। আমরা এর জন্য যখন কোনো একটা অ্যালগরিদমকে অ্যানালাইসিস করব অবশ্যই আমরা সেটা অ্যানালাইসিস করব তার ওর্স্ট কেস অ্যানালাইসিসের সাথে। যদি আমরা ওর্স্ট কেস অ্যানালাইসিসটা করি, ওর্স্ট কেসটা কখন হবে? যখন সবগুলো নাম্বার রিভার্স অর্ডারে অ্যারেঞ্জ করা থাকবে, অর্থাৎ রিভার্সলি সর্টেড। তার মানে রিভার্সলি সর্টেড যদি হয়, খেয়াল করেন আমাদের যে টাইমটা ইউজ করেছিলাম জে, অর্থাৎ সেই ক্ষেত্রে জে এর ভ্যালু, যে ভ্যালুটা থাকবে, অর্থাৎ জে যদি 1 হয় তাহলে রিভার্স কেস হলে সেটা কয়বার হবে? 1 টাইম। যদি জে এর ভ্যালু 2 হয় তাহলে সেটা রিভার্স কেস হলে কয়বার এক্সিকিউট করবে? 2 টাইমস। যদি জে এর ভ্যালু n হয় তাহলে ওই অ্যালগরিদমটা কয়বার এক্সিকিউট করতে হবে? n টাইমস। কাজে আমরা বলতে পারি যখন রিভার্স কেস ওর্স্ট কেস অ্যানালাইসিস হবে সেই ক্ষেত্রে টি অফ জে, আমরা বলছি যে টাইম অফ জে, এই ভ্যালুটা হবে কার সমান? জে এর সমান। এটা কি বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এখন আমরা এই ভ্যালুটা আমরা ইউজ করছি। দেখেন C5 এ আমরা যেখানে যেখানে টি অফ জে ছিল সেই ভ্যালুগুলোকে আমরা অ্যানালাইসিস করলাম, ইউজ করলাম। তাহলে আমরা এখানে যদি পাই, আমরা এখানে দুইটা ইকুয়েশন পাচ্ছি, একটা হলো সামেশন অফ জে 2 থেকে n করে জে পর্যন্ত, আর একটা জে 2 থেকে n ইন্টু জে মাইনাস 1। এখন যদি আমরা এই ইকুয়েশনটাকে সলভ করি তাহলে এটা কি ধরনের? এটা যখন এক্সিকিউট করবো অর্থাৎ 2 থেকে n পর্যন্ত এবং সামেশন অর্থাৎ ভ্যালুটাতে কি আসলো? 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ডট 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 n পর্যন্ত। নেক্সট আমি কি করলাম? আমরা যদি এখানে একটা অর্ডারের জন্য, আমরা ধারার একটা অর্ডারের জন্য যদি ক্যালকুলেশন করতে চাই, এখানে 1 এড করলাম, মাইনাস করলাম। এখন 1 থেকে n পর্যন্ত, তাহলে এটা আমরা একটা ইকুয়েশনে ফেলতে পারি। এটা একটা যোগফল, সামেশন করা যায়। সেটা হবে কত? n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। তাহলে এই ক্যালকুলেশনটাকে ওভারঅল আমরা বলতে পারি n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। সিমিলারলি যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে দেখেন এই ক্যালকুলেশনটা যখন রান করবে তাহলে জে যখন 2, তাহলে এই ভ্যালুটা কত হবে? 2 মাইনাস 1, 2 মাইনাস 1 প্লাস জে এর ভ্যালু যখন 3 হবে 3 মাইনাস 1, 4 মাইনাস 1। এইভাবে জে এর ভ্যালু যখন n আসবে এই ভ্যালুটা আসবে n মাইনাস
1। তার মানে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কত আসছে 1, এটা করলে 2 3 এইভাবে n-1 পর্যন্ত। এখন আমরা যদি n-1 ধরি তাহলে এই আগের ধারার মতো এই ভ্যালুটা কত n ইনটু n+1 ডিভাইডেড বাই 2। n এর ভ্যালু হলো n বলতে হলো এটা n ইনটু n+1 ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের যে রেজাল্টটা আসলো n ইনটু n-1 ডিভাইডেড বাই 2। এখন আমরা এই ভ্যালুগুলা আমাদের ইকুয়েশনে পিক করি। ইকুয়েশন যদি আমি বসাই তাহলে আমরা দেখেন এখান থেকে আমরা একটা কোয়াড্রেটিক ফর্মের ইকুয়েশন পাবো কিনা। n স্কয়ার একটা টার্ম আসবে না, কাজে আমি এইখান থেকে যে একটা ফর্মুলা পাবো সেটা আসবে হলো an স্কয়ার প্লাস bn প্লাস c, একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা। কাজে আমরা ইনসারশন সর্টের যদি ওর্স্ট কেস অ্যানালাইসিস করি তাহলে আমরা বলবো এই অ্যালগরিদমটা গ্রো করবে কি আকারে, n স্কয়ার আকারে। কাজে তাই গ্রোথ রেটটা হলো বিগ ও n স্কয়ার। এখন যদি বলে যে কেন আমরা ওর্স্ট কেসটা গুলোকে ইউজ করব, দেখেন যে ওর্স্ট কেস রানিং টাইম গিভস দ্য গ্যারান্টিড আপার বাউন্ড অন দ্য রানিং টাইম ফর এনি ইনপুট। আমরা যদি একটা ইনপুটের দিই, আমরা যখন বিবেচনা করব একটা অ্যালগরিদমে বা যে কোনো ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের দুটা ভ্যালু থাকবে, একটা আপার বাউন্ড আর একটা হলো লোয়ার বাউন্ড। এবং মনে রাখতে হবে যে আপার বাউন্ড যখন আসবে সেই আপার বাউন্ডের ক্ষেত্রে আমার যে ওর্স্ট কেসের ভ্যালু কখনোই আপার বাউন্ড গুলোকে এক্সিড করবে না। অর্থাৎ ওর্স্ট কেস অ্যানালাইসিস সেই ভ্যালুটা ম্যাক্সিমাম কি আপার বাউন্ডের সমান আসতে পারে অথবা তার চাইতে লেস দেন থাকতে পারে। দ্যাট হোয়াই উই ইউজ দ্য টার্ম ওর্স্ট কেস। যেমন সার্চিং এর ক্ষেত্রে আমরা কখনো কখনো ওর্স্ট কেস প্রায় করি। যেমন আমরা একটা সার্চিং এ যদি করি, অর্থাৎ যে ডাটা আইটেমটাকে আমরা সার্চ করছি আইদার আমরা সেই ডাটাটা পেতেও পারি নাও পারি। অর্থাৎ এরকম হতে পারে যে এন্টায়ার ডাটাটা সার্চ করার পরেই কিন্তু আমার আলটিমেট রেজাল্ট আসবে যে আমরা ডাটাটা পেলাম কি পেলাম না। দ্যাটস ওয়াই আমরা ওর্স্ট কেসটাকে ইউজ করি। এখন যদি বলা হয় যে আমরা তাহলে এভারেজ কেসটাকে ইউজ করব না কেন, আমরা বেস্ট কেসটা দেখলাম সেটাকে রেয়ারলি ইউজ করা হয় কারণ যেহেতু তার রানিং টাইমটা হলো n=1। কারণ এভারেজ কেসটাকে ইউজ করা হয় না কারণ এটাও ওর্স্ট কেসের মতো, অ্যাজ ব্যাড অ্যাজ ওর্স্ট কেস। দ্যাটস ওয়াই আমরা সব যে অ্যানালাইসিসটা করব সেটা হলো ওর্স্ট কেস অ্যানালাইসিস। এবং আমরা যখন কোনো একটা অ্যালগরিদমকে ফাইন্ড আউট করব বা নতুন কোনো ডিজাইন করব তখন আমরা দেখব যে ওর্স্ট কেস অ্যানালাইসিস করে, যে ফর এক্সাম্পল যে ইনসারশন সর্ট আমরা যেটা মেথোডোলজি ইউজ করছি সেখানে আমরা ওর্স্ট কেস অ্যানালাইসিস করে পাচ্ছি n স্কয়ার। এখন সামহাও কেউ যদি নতুন একটা অ্যালগরিদম ডিজাইন করে ইনসারশন সর্টের জন্য এবং তার ওর্স্ট কেস অ্যানালাইসিস করে যদি দেখা যায় তার গ্রোথ রেটটা আসে n অথবা n log n, তাহলে আমরা বলতে পারবো কি অবশ্যই n or n log n is better than the growth rate of n square। এভাবে আমরা অ্যালগরিদমগুলোকে কম্পেয়ার করতে পারি। যখন আমরা অর্ডার অফ গ্রোথ করব, আমরা এটা নেক্সট স্লাইডে দেখব। আচ্ছা, আমরা যদি গ্রোথ রেট গুলাকে একটু দেখি, খেয়াল করি, দেখেন যখন আমরা কোনো একটা n+b আকারে দেখলাম তার মানে এটাকে বলছি আমরা লিনিয়ার গ্রোথ রেট। এখানে যে ধরনের এই কার্ভটা লিনিয়ার, n স্কয়ার যখন বলছি আমরা কোয়াড্রেটিক, n কিউব যখন আসছে তখন আমরা সেটাকে বলছি কিউবিক। অর্থাৎ এবং আমরা যদি এটা থেকে দেখি, দেখেন গ্রোথ রেট যতটা বাড়ছে তার এক্সিকিউশন টাইমটাও তত বেশি লাগবে। অর্থাৎ আমার কাজে গ্রোথ রেট যত কম থাকবে তার এক্সিকিউশন টাইম রানিং টাইমটা তত কম আসবে, অ্যালগরিদমটা তত বেটার আসবে। আমরা সেগুলোকে গুড অ্যালগরিদম বলবো। এই স্যারের কথা শুনতে পাচ্ছেন? আমরা যদি বলি গ্রোথ রেটের ক্ষেত্রে কোনগুলো এফেক্ট ফেলবে না আসছে, হ্যাঁ শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে স্যার কিছু বলতেছে। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
স্যার এই গ্রাফে কোয়াড্রেটিক ইকুয়েশন মানে কোয়াড্রেটিক লাইন বা লিনিয়ার লাইন দুইটা করে এটাতে জি ম্যাম জি স্যার হ্যাঁ, মানে আমরা এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন একাধিক লিনিয়ার ইকুয়েশন যখন ইউজ করব, ঠিক আছে, তো আমরা যদি দুইটা ইকুয়েশন ইউজ করি তখন টার্মটা কি রকম আসবে সেটার জন্য ইউজ করা হয়েছে আর কি। এটা দেখানো হয়েছে কোয়াড্রেটিকের দুইটা ফরম্যাট, লিনিয়ারের দুইটা ফরম্যাট দেখানো হয়েছে। আমরা আচ্ছা, একটু স্যার। দেখতে যাই, এটা বুঝতে সুবিধা। আমরা এই স্লাইডটা একটু দেখি। যখন বিগ ও নোটেশনটাকে আমরা ইউজ করব, দেখেন বিগ ও নোটেশনটাকে আমরা ইউজ করছি, ডিজাইনটা হলো বিগ ও কাকেও যদি আমাদের একটা ফাংশন থাকে ফাংশন অফ এন এবং আর একটা ফাংশন যদি আমরা বলি জি অফ এন, আমরা তখন বলবো যে এফ অফ এন ইজ বিগ ও অফ জি অফ এন যদি কি হয় দেয়ার আর পজিটিভ কনস্ট্যান্ট সি এবং এন নট। কিভাবে এক্সিকিউট হয়, এই ফাংশন অফ এন অলওয়েজ লেস দেন অর ইকুয়াল হতে হবে সি ডট জি অফ এন ফর এন ইজ গ্রেটার দেন এন, অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু এন জিরো। এটা হলো আমাদের বিগ ও নোটেশনের ক্ষেত্রে, এটা খেয়াল রাখবেন। অর্থাৎ আমরা বলেছি বিগ ও নোটেশনে যে ভ্যালুটা আসছে সেটা আমরা বলেছি দিস ইজ রিলেটেড টু দ্য আপার বাউন্ড ওর্স্ট কেস। কাজে এই সি অফ জি এন যেটা, এই জি অফ জি এন যেটা হলো, এটা হলো আমাদের আপার বাউন্ড অ্যাকচুয়ালি। কাজে আমার এই ফাংশন অফ এন যে ভ্যালুটা আসবে, রানিং টাইম যেটা আসবে, সেটা অলওয়েজ আমার কি হবে, হয় সে আপার বাউন্ডের ইকুয়াল থাকবে অথবা সে আপার বাউন্ডের চাইতে লোয়ার ভ্যালু থাকবে। যেমন আমরা যদি বলি যে এক্সাম্পল অফ আমাদের একটা লিনিয়ার ইকুয়েশন বলা আছে 2n + 10, এটাকে আমরা বলছি বিগ ও অফ এন, এবং এই ভ্যালুটা যদি বের করতে চাই উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কনস্ট্যান্ট ভ্যালু অফ সি অ্যান্ড এন নট। তো সেই ক্ষেত্রে ইকুয়েশনটাকে যদি আমরা বলি তাহলে আমরা জানি ফাংশন অফ এন, এখানে ফাংশন অফ এন বলতে কত 2n + 10, তাহলে ফাংশন অফ এন লেস দেন অর ইকুয়াল সি ইন্টু জি এন, তাহলে সি ইন্টু এন আমরা বলছি, তাহলে 2n + 10 লেস দেন অর ইকুয়াল সি এন। এটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, সলভ করি, তাহলে আমরা এই ধরনের একটা ভ্যালু পেলাম, ঠিক কিনা? অর্থাৎ সি মাইনাস 2 ইন্টু এন গ্রেটার দেন অর ইকুয়াল 10। কাজে আমরা যদি সি এর ভ্যালু এখানে 3 হয় এবং এন নট যদি এন কত হয় গ্রেটার দেন ইকুয়াল 10, অর্থাৎ 10 অথবা 10 এর চাইতে বড়, 10 হতে পারে অথবা 11, আপনার ধরলে কি হবে, এই কন্ডিশনটা অলওয়েজ ট্রু হবে। যেমন আমরা যদি বলি দ্য ফাংশন এন স্কোয়ারকে বিগ অফ এন হবে কিনা, এটা বলা যাবে কিনা, এটা কখনোই সম্ভব না, কারণ আমাদের যে ট্রু কন্ডিশন ছিল ফাংশন অফ এন লেস দেন অফ আর ইকুয়াল টু সি জি এন হতে হবে। তাহলে এন স্কোয়ার হলো ফাংশন আর এটা সি ডট এন হলো আমাদের বিগ অফ এন। তাহলে আমরা যদি বলি এখানে এন স্কোয়ার লেস দেন সি হবে, এটা কখনো সম্ভব? এন স্কোয়ার লেস দেন ইকুয়াল এন, সি এর এরকম কোনো কনস্ট্যান্ট ভ্যালুর জন্য এই কন্ডিশনটা ট্রু হবে হবে না, কারণ এই ধরনের কোনো কন্ডিশন পাওয়া যাবে না। অর্থাৎ এন স্কোয়ার কখনোই এন এর চাইতে ছোট হবে না। ঠিক একইভাবে আমরা যদি এই ধরনের 7n - 2 আমরা যদি প্রুফ করতে চাই, আমরা এখানে ক্যালকুলেশন দেখিয়েছি, আপনারা একটু দেখবেন। নেক্সট এই টার্মটাকে যদি আমরা দেখি, খেয়াল করেন 3n³ 20n² + 5, এর অর্ডারটা কত আমরা সবসময় খেয়াল রাখতে হবে। যখন আমরা একটা পলিনোমিয়াল ইকুয়েশন দিব, সেই পলিনোমিয়াল ইকুয়েশনে দ্য হাইয়েস্ট অর্ডারটা হবে হলো আমার গ্রোথ রেট, হাইয়েস্ট অর্ডার। এবং এখানে কি আছে, অর্ডার গুলো আছে n³ আছে, n² আছে, তার মানে হাইয়েস্ট অর্ডার কোনটা, n³। কাজে আমাদের এই গ্রোথ রেটটা হবে হলো বিগ অফ n³। কারণ আমরা যদি এটাকে সলভ করতে চাই তাহলে আমাদের ইকুয়েশনটাকে আসবে 3n³ + 20n² + 5 লেস দেন আর ইকুয়াল সি ডট n³। এটাকে যদি সলভ করেন তাহলে এই ধরনের একটা ইকুয়েশন পাবেন, দেখেন c - 3 গ্রেটার দেন ডট ইন্টু n³ গ্রেটার দেন ইকুয়াল 20n² + 5। কাজে সি এর ভ্যালুটা কত আসতে হবে, সি এর ভ্যালু যদি 4 হয়, 4 হলে দেখা যাচ্ছে এই কন্ডিশনটা কি আসবে, পজিটিভ আসবে, আদারওয়াইজ 3 হলে 0 হয়ে যাবে। দ্যাটস ওয়াই দ্য ভ্যালু অফ সি ইজ 4। আর আমরা যদি এন এর ভ্যালুটা বের করতে চাই, এখানে গ্রেটার দেন ইকুয়াল কত 20 থেকে আছে, দ্যাটস ওয়াই 21।
এটাকে আমরা অন্য একটা মেথডে যদি সলভ করতে চাই, দেখেন অ্যানাদার মেথডে আমরা ধরেন কনসিডার করি n স্কোয়ার লেস দেন অর ইকুয়াল n কিউব। এটা তো ট্রু, যে কোনো n গ্রেটার দেন অর ইকুয়াল 1 এর জন্য n স্কোয়ার অলওয়েজ n কিউবের চাইতে ছোট থাকবে। এখন আমাদের এইখানে ইকুয়েশনে n স্কোয়ার কত আছে 20, আমরা 20 বোথ সাইডে 20 মাল্টিপ্লিকেশন করলাম, যদি n স্কোয়ার লেস দেন ইকুয়াল টু n কিউব হয় কাজে 20 n স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 20 n কিউব হবে। নেক্সট কি আসছে 20 n স্কোয়ার প্লাস 5, 20 n স্কোয়ার লেস দেন যদি হয় 20 n কিউব দেন 20 n স্কোয়ার প্লাস 5 অবশ্যই লেস দেন হবে 20 n কিউব। এখন আমি এডিশনাল 3 n কিউবটাকে অ্যাড করি বোথ সাইডে, অ্যাড করলে আমরা এই ধরনের একটা ইকুয়েশন পাবো। কাজে আমরা এইটা হলো তার সি এর ভ্যালু। দেখেন আমরা যে ইকুয়েশন বলছিলাম ফাংশন অফ n লেস দেন অর ইকুয়াল টু সি ডট জিএন, জিএনটা ছিল আমার এখানে n কিউব গ্রোথ রেট বিগ অফ, সি এর ভ্যালুটা এখানে কত চলে আসলো 23, এবং যেহেতু আমরা বলছি এই nটা হলো কি অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল 1 এর জন্য, কাজে n নটটা হলো 1। স্যার আগের স্লাইডটা বুঝি নাই স্যার ঠিক মতো। এটা জি স্যার। এটা আপনারা সলভ করেন, মানে আমরা সেম মেথডোলজি আপনারা দুই ভাবেই সলভ করতে পারেন, যেটা আপনাদের কাছে সহজ মনে হয়। যদি আপনারা এটাকে সলভ করেন তাহলে ইকুয়েশনটাকে বসান যে সি এফ অফ এন, যেটা আসবে ফাংশন অফ এন লেস দেন ইকুয়াল টু সি ইনটু জিএন, জিএন বলতে আমার এখানে এন কিউব, এটাকে সলভ করেন। সলভ করলে আপনি সি এর এই ধরনের একটা কন্ডিশন পাবেন না, অর্থাৎ এখন সি এর কত ভ্যালুর জন্য এটা ট্রু হবে, সি এর এক্সাক্ট 1 এর জন্য ট্রু হবে না, 2 এর জন্য ট্রু হবে না, 3 এর জন্য হবে না, যখন সি এর ভ্যালুটা 4 আসলো তখন এই কন্ডিশনটা ট্রু আসবে। ঠিক একইভাবে এখানে গ্রেটার দেন ইকুয়াল এই কনস্ট্যান্টটা কত 20 n স্কয়ার থেকে আছে, অর্থাৎ গ্রেটার দেন আর ইকুয়াল 20, অর্থাৎ ইকুয়াল অথবা 20 বা 20 এর চাইতে বড়, যার জন্য আমরা n নট এর যে ভ্যালুটা নিয়েছি সেটা নিয়েছি 21। সবচেয়ে বেটার হয় আপনারা যদি এই মেথডটা ফলো করেন, এই মেথডটা ফলো করলে অলওয়েজ n নট এর ভ্যালুটা আমরা 1 ধরবো, কারণ আমরা এই কনসিডারেশনটা করে নিচ্ছি n অলওয়েজ গ্রেটার দেন এর ইকুয়াল 1, আর এখান থেকে আপনারা সরাসরি সি যে কনস্ট্যান্ট ভ্যালুটা আসছে সি এর ভ্যালুটা পেয়ে যাবেন, সি এর ভ্যালুটা। এখন আমরা যদি গ্রোথ রেটটাকে ক্যালকুলেশন করি, যেমন এফ অফ এন ইজ জি বিগ অফ জি এন, আমরা যদি বলি মিনস দ্যাট এই এফ অফ এন এর গ্রোথ রেট কখনোই জি অফ এন এর চাইতে বড় হতে পারবে না, অর্থাৎ জি অফ এনটা হলো এখানে আপার বাউন্ড, এফ অফ এন হলো আমার ডিজায়ার্ড ফাংশন। কাজে আমরা যদি বলি ওর্স্ট কেস অ্যানালাইসিস যদি করি, আমরা রানিং টাইমটা করি, সেটা কখনোই আমার যে আপার বাউন্ড আসছে সে আপার বাউন্ডের চাইতে বড় হতে পারে না। কাজে আমরা বলি যদি এফ অফ এন ইজ বিগ অফ জি এন হয়, কাজে জি এন গ্রোজ মোর, এটা ট্রু, বাট জি এন ইজ বিগ অফ এফ অফ এন যদি হয়, তার মানে এটা যদি এফ অফ এন এটা যদি আমার আপার বাউন্ড হয়, কাজে জি অফ এন গ্রোজ মোর এটা ফলস হয়ে যাবে। একইভাবে এই কন্ডিশনটার জন্য এফ অফ এন গ্রোজ মোর এটা ফলস আসবে, আবার আমরা যদি এই ধরনের ফাংশনকে ডিজাইন করি এটার জন্য ট্রু হবে। আর যদি সেম গ্রোথ রেট থাকে, অর্থাৎ এফ অফ এন এর গ্রোথ রেট যা হবে জি অফ এন এর গ্রোথ রেটও যদি তাই হয়, অর্থাৎ আমার পোস্ট কেস অ্যানালাইসিস এবং যদি আপার বাউন্ড একই হয়, কাজে এই দুটোকে কি করবে সাপোর্ট করবে, অর্থাৎ বোথ আর দ্য কন্ডিশন আর ট্রু। আমরা যখন কোনো ইকুয়েশন গুলোকে বিগ ও নোটেশনে ডিফাইন করব, তখন আমরা যে টার্মগুলো ইউজ করব, দেখেন ড্রপ লোয়ার অর্ডার টার্মস, অর্থাৎ আমার পলিনোমিয়াল ইকুয়েশনে যে টার্মগুলো থাকবে লোয়ার অর্ডার টার্মগুলোকে আমরা অমিট করব, ড্রপ করব, কনস্ট্যান্ট ফ্যাক্টরগুলোকে আমরা অমিট করব, ড্রপ করে দেব। যেমন টু অফ এন যদি বলা হয়, টু অফ এনটা যদি একটা ইকুয়েশন হয়, তাকে সরাসরি আমরা বলবো বি ও অফ এন, এখানে কনস্ট্যান্ট টুটাকে আমরা অমিট করতে পারি। ঠিক একইভাবে 3n প্লাস 5 যদি হয়, 3n প্লাস 5 বিগ অফ n যদি হয়, আমরা সরাসরি বলতে পারি বিগ অফ 3n, আমরা এই কনস্ট্যান্ট ফ্যাক্টরটাকে মিট করতে পারি। আমরা নেক্সট ক্লাসে যে বিভিন্ন ধরনের 5টা নোটেশন আসছে,
এই 5টা নোটেশন আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখানে বিগোটা আজকে আলোচনা করলাম, ওমেগা আছে, থেটা আছে, লিটিল ও অ্যান্ড লিটল ওমেগা। আমরা এই যে বিগোর যে কার্ভটা যদি আমরা দেখি, খেয়াল করেন এই কার্ভটা হলো আমাদের আপার বাউন্ড। আমরা যখন বিগোর নোটেশনটা দিই তখন অবশ্যই যে ফাংশনটা রিলেটেড থাকে সেই রিলেশনটা থাকে হলো আপার বাউন্ডের সাথে। এখানে আমরা আপার বাউন্ড লাইনটা দেখছি, আর এটা হলো আমাদের ফাংশন অফ এন, আমাদের যে ডিজায়ার্ড ফাংশন, এবং এই যে গ্রোথ রেটটা হবে সেই গ্রোথ রেটটা আমরা বলছি অলমোস্ট ম্যাক্সিমাম সি অফ জি এন এর সমান হবে অথবা তার চাইতে লোয়ার থাকবে। এই জি অফ এনটাকে অ্যাকচুয়ালি বলছে হলো অ্যাজাম্পটোটিক নোটেশন, এবং এই জি অফ এন এই আমাদের আজকে লেসন। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন আপনি। এর মানটা সি এর মানটা যদি একটু বড় হয় তাহলে এন স্কয়ার থেকে সি এন এর মানটা কি বড় হইতে পারে না সেক্ষেত্রে? না, সি এর মানটা আমরা যে কন্ডিশনটা দিচ্ছি, দেখেন এখানে যে আমরা এক্সাক্ট সি এর কোন ভ্যালুটা, ফার্স্ট কোন ভ্যালুটার জন্য ট্রু আসবে। হ্যালো, সেই ভ্যালুটাকে আমরা পিক করব। আর আমরা যদি বলছি যদি আপনারা যদি এই মেথডটাকে ফলো করেন তাহলে আপনি একদম অরিজিন দেখেন সি এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাচ্ছেন ফিক্সড আকারে। এটা হবে বেটার। আমরা যে ইকুয়েশনটাকে ইউজ করি, আমরা আমাদের ইকুয়েশনটা ছিল কি ফাংশন অফ এন লেস দেন আর ইকুয়াল সি অফ জি এন। আপনারা যদি এই ফরম্যাটটাতে ডিজাইন করেন তাহলে এখান থেকে ফিক্সড আপনি দেখেন সি এর ভ্যালুটা পেয়ে যাবেন। চেষ্টা করছেন এই ফরম্যাটে ডিজাইন করার জন্য। আমাদের হয়তো বা ছোটখাটো পরীক্ষায় যদি এরকম ছোটখাটো এক্সাম্পল থাকে আর কি, যে আমাদের একটা বিগ নোটেশন থাকবে, আপনার লিনিয়ার ইকুয়েশন বা কোয়াড্রেটিক ইকুয়েশন থাকলো, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করার জন্য আমাদের সি এবং এন নোটের ভ্যালুটা কত ফাইন্ড আউট করতে হবে। আর আমি যে ক্লাস লেকচারগুলো এবং যে স্লাইড প্লাস রেকর্ডিং যেটা আছে সেটা আমি যত দ্রুত সম্ভব আমি আপনাদের গুগল ড্রাইভে দিয়ে দেওয়ার চেষ্টা করব। গুগল ক্লাসে স্যার? গুগল ক্লাসে, হ্যাঁ গুগল ক্লাসে দিয়ে দিব আর কি। দিলে ভালো হবে স্যার, আমাদের একটু অবশ্যই আমি চেষ্টা করব। আগামী ক্লাস তো সোমবার, আমি সোমবার আগে যাতে আপনারা কন্টেন্টস গুলো পেয়ে যান আমি চেষ্টা করব। পেয়ে গেলে আমরা একটু ভালো করে পড়তে পারলে তাহলে আমরা বুঝবো ভালো। চেষ্টা করব অবশ্যই অবশ্যই, আশা করি আমি নেক্সট ডে দিয়ে দিতে পারবো আর কি। ঠিক আছে সবাইকে। আর অনলাইন ক্লাসে আমি যেটা করছি যে আমি আশা করি যে সবাই আপনারা প্রেজেন্স থাকবেন বা যে যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন, কারণ অনেকে অনেক ধরনের স্যার পার্সেন্টেজ নেবেন না? পার্সেন্টেজ স্যার আমি এটাই বলছি, এই বিষয়টা বলছি যে যেহেতু এখানে প্রত্যেকের মতো করে সময় বের করে হয়তো বা আপনারা কানেক্টেড হচ্ছে, বা অনেকে আছে যে একটু দূরবর্তী অবস্থায় বা রিমোট প্লেসেও আছেন হয়তো বা পাচ্ছেন না। তো আমি ফিজিক্যালি ক্লাস নেওয়ার আগ পর্যন্ত যতদিন অনলাইনে ক্লাস নিব আমি সবাইকে 100% অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। রাইট স্যার, কারণ স্যার অনেকে লাইন থাকে না স্যার। হ্যাঁ, এটা একটু সমস্যা। আমি সবাইকে প্রেজেন্স দিয়ে, আপনারা প্রেজেন্স নিয়ে চিন্তা করবেন না, মানে যদি সম্ভব হয় যুক্ত হওয়ার চেষ্টা করবেন, আপনাদের জন্য সেটা হয়তো ভালো হবে। এছাড়াও আপনি ওই ক্লাস এগুলি দিয়ে দিলে স্যার আমরা তো অন্য সময় পড়তেছি স্যার। হ্যাঁ অবশ্যই আমরা তো ওইভাবে ক্লাসে জয়েন করব। আগামীকালের মধ্যে আপনারা লেকচার বা যত কন্টেন্টস আছে আপ টু আজকে পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। স্যার আমরা তো ওইভাবে কানেক্টেড হইতেছি স্যার। হ্যাঁ স্যার ওই যে শেয়ার কে দিয়ে দিলি, শেয়ারের সাথে একটু ইয়ে করলে তার আমরা সব পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। শেয়ার আমাদের তামিম আছে আমার কাছে, আমি যোগাযোগ করে আমি আপনার